হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, গতকালকে ভিডিও আমরা আপলোড করেছি। 271টা পোস্টে কিন্তু বেরিয়ে গেছে ফরেস্টার আর ফরেস্ট গার্ডের ভ্যাকেন্সি ত্রিপুরা বন দপ্তরে। মাধ্যমিক পাশে ফরেস্ট গার্ড, 12 পাশে ফরেস্টারের নিয়োগ কিন্তু করা হবে। 271 টোটাল পোস্টে, বিগ অপরচুনিটি ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। অ্যাটলিস্ট নেক্সট 5 ইয়ার্সে এত বড় রিক্রুটমেন্ট আর আসবে কি না সেটার কোনো গ্যারান্টি নেই। তাই তোমরা এই বছরই চেষ্টা করো লিস্টে তোমাদের নামটা যাতে চলে আসে। তোমাদের সমস্ত কোয়েরিজ মন থেকে দূর করার জন্য আমরা আছি, প্রিপারেশন করিয়ে দেওয়ার জন্য আমরা আছি। সো তোমাদের এই যে ফরেস্টার ফরেস্ট গার্ডের যে নোটিফিকেশনটা গতকালকে বেরোলো, সেটার বেশ কিছু জিনিস নিয়ে তোমাদের কোয়েরিজ ছিল। তোমাদের একটা ইম্পর্ট্যান্ট আপডেট বলে দেই, ফরেস্টার ও ফরেস্ট গার্ডের ভ্যাকেন্সিতে রিজার্ভেশনের পোস্ট, নাম্বার অফ পোস্ট 50% কিন্তু এক্সিড করছে। রুল কিন্তু বলে যে নাম্বার অফ রিজার্ভড পোস্ট ক্যান নট এক্সিড 50% অফ দ্য টোটাল পোস্ট। কতটা পোস্ট এক্সিড করছে, কেন আমরা বলছি? যদি সুপ্রিম কোর্টের কোনো রুলও থাকে বা সেটা যদি রুলও থাকে যে ব্যাকলগ ভ্যাকেন্সি যদি হয় তাহলে সেগুলো নর্মাল ভ্যাকেন্সির সাথে ক্যালকুলেট হবে না, বা এই রুলটাও যদি থাকে যে ব্যাকলগ ভ্যাকেন্সি শুধুমাত্র নেক্সট ইমিডিয়েট ইয়ারে রিক্রুটমেন্ট করা যাবে, তারপর আর রিক্রুটমেন্ট করা যাবে না, তাহলে কি এটাকে চ্যালেঞ্জ করা যাবে না? তাহলে যদি চ্যালেঞ্জ করা না যায়, 2022-এর যে এসটিজিটির 230টা পোস্ট যে বেরিয়েছিল সেটার কেসটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা হাইকোর্টে হেরে কেন সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করলো? এদিকে কি কোনো মানে কোনো কানেকশন পাচ্ছ তোমরা? যে এসটিজিটির কেসের হাইকোর্টের যে হিয়ারিংটা, সেটার উপরে বেসিস করে এই ফরেস্টার ফরেস্ট গার্ডের নোটিফিকেশনটার উপরেও কি একটা কেস হতে পারে বিকজ অফ ভায়োলেটিং রিজার্ভেশন পলিসি? সেই জিনিসটা আমরা তোমাদের ইন ডেপথে কিন্তু আলোচনা করে দেব। সবার প্রথম আমরাই কিন্তু তোমাদের এই টেকনিক্যাল অ্যাঙ্গেলটা আমরা বলছি তোমাদের যাতে বিবেচনা করতে সুবিধা হয়। সো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর সাথে এই ভিডিওতেই ফরেস্টার ফরেস্ট গার্ডের যে সিলেবাসটা গতকালকে ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছি, সেটার টপিক ওয়াইজ ডিটেইলড সিলেবাসটা বা স্টাডি প্ল্যানটা আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব। আর গতকালকে যে ইন হ্যান্ড স্যালারিটা আমরা বলেছিলাম যে চাকরিতে ঢুকলেই কত টাকা পাবে, সেটাতে কিছু কারেকশন করব, প্রমোশনটাও বলে দেব। সো ওভারঅল সকলের জন্য সুপার সুপার ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা, ভালো করে দেখবে। অনেক কিছু জিনিস তোমাদের মনে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। সো যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। সমস্ত ত্রিপুরার চাকরির আপডেট একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, অল্প একটু সময় নেব, বেশি সময় নেব না। তোমরা যারা ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের বলে দেই ত্রিপুরার সমস্ত আসন্ন চাকরির কমপ্লিট প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট 100টা শূন্য পদে, ফরেস্টার ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্টের নোটস, ওয়ার্ড সেক্রেটারি অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড বললাম সেটা নোটস আছে, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর আপডেটেড প্রিমিয়াম কোয়ালিটি নোটস
তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে কোন পরীক্ষা নোটস লাগবে সেটা বলো। বাকি ডিটেলস প্লাস নোটসের ডেমো সব কিছু আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে দেখিয়ে দেবো বা বলে দেবো, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আচ্ছা, এখানে যেহেতু তোমরা অনেকেই বলেছো যে স্লাইডগুলোতে অনেক সময় দেখা যায় না কি লিখেছি, তার জন্য আমরা সেই ওপরে নোটসের ব্যাপারটা সরিয়ে দিয়েছি। তোমাদের আবার বলে দিই, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে? সো এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। দেখো, প্রথমেই আমরা কেন কেস হতে পারে এই ফরেস্ট গার্ডের নিয়োগের ওপরে সেই জিনিসটা নিয়ে তোমাদের আমরা আলোচনা করব। প্রচুর স্টুডেন্টস তোমরা কমেন্ট করেছো, প্রচুর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছো গতকালকে থেকে, যাতে আমরা বলি যে বেসিক্যালি এটা কি ভায়োলেট করছে রুলস। সো হিয়ার ইজ দ্য এক্সপ্লেনেশন ফর অল অফ ইউ। দেখো, এটাই হচ্ছে তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে 104টা পোস্টে বেরিয়েছে ফরেস্টার। এটা হচ্ছে ফরেস্টার, এটা হচ্ছে তোমাদের ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্টের নোটিশ। ফরেস্টারে 104। দেখো, ভালো করে বলে রাখছি, ত্রিপুরাতে, ঠিক আছে, ত্রিপুরাতে এসটি, এসসি, ইউআর ক্যাটাগরি, এই তিনটের ক্যাটাগরির প্লাস প্রত্যেকটা ক্যাটাগরি থেকে মহিলাদের জন্য, পিএইচদের জন্য, এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু পোস্ট থাকে, ঠিক আছে? মেইন ক্যাটাগরি হচ্ছে এসটি, এসসি, ইউআর, তারপর সেখান থেকে মহিলা, পিএইচ আর এক্স সার্ভিসম্যানদের পোস্ট কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু 33% মহিলাদের জন্য এইভাবে কিন্তু কেটে নেওয়া হয়, পিএইচদের জন্য 2% বা 3%, তেমনিভাবে এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু কেটে নেওয়া হয়। সো আশা করি তোমরা এটা অ্যাটলিস্ট বুঝতে পারছো। 17%, 31%। আর আরেকটা জিনিস রুলস আছে যে যতটাই ভ্যাকেন্সি আসুক, টোটাল যতটা পোস্ট থাকবে তার থেকে বেশি সবগুলো রিজার্ভ পোস্ট মিলিয়ে এসটি, এসসি ক্যাটাগরির জন্য 50% এক্সিড করতে পারবে না, 50% এক্সিড করতে পারবে না। আরও ক্লিয়ারলি বলে দেই, দেখো, যেমন প্রথম আমরা আলোচনা করছি এই 104টা ফরেস্টারের পোস্ট, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য কতটা পোস্ট, টোটাল 39। এটা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য, ঠিক আছে? এসসি ক্যাটাগরির জন্য কতটা পোস্ট, 21টা। এসটি ক্যাটাগরির জন্য কতটা পোস্ট, 44টা। সো ইউআর ক্যাটাগরির জন্য যে 39 পোস্ট আছে, এটা টোটাল পোস্টের কত পার্সেন্ট? অ্যাপ্রক্সিমেটলি তোমরা বলতে পারো 37.5%। কী করে করেছি? 39 ডিভাইডেড বাই 104 ইন্টু 100 করলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এসসি ক্যাটাগরির জন্য 21টা পোস্ট, ঠিক আছে? এসসি ক্যাটাগরির জন্য 21টা পোস্ট। এসসি রিজার্ভেশন ত্রিপুরায় হচ্ছে 17%, এসটি হচ্ছে 31%। এটা আমরা একটু আগে তোমাদের বলেছি। সো এক্সপেক্টেড কত পোস্ট থাকবে অ্যাকর্ডিং টু দ্য রিজার্ভেশন রুলস? 17টা আউট অফ 104, আউট অফ 104 কিন্তু থাকার কথা, ঠিক আছে? সরি, এসটি, দাঁড়াও, এখানে একটু আছে তোমাদের এসসি ক্যাটাগরির জন্য। এসসি ক্যাটাগরির জন্য এখানে টোটাল কতটা বেরিয়েছে? 21টা পোস্ট কিন্তু বেরিয়েছে, ঠিক আছে? এসসি রিজার্ভেশন হচ্ছে 17% অফ 104, মানে 17/104 ইন্টু 100। এক্সপেক্ট করা যাচ্ছে 17টা পোস্ট, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া আছে এসসি ক্যাটাগরির জন্য 21টা, তার মানে এখানে 4টা পোস্ট কিন্তু বেশি। বুঝতে পেরেছো? ইউআর ক্যাটাগরির জন্য 39, হুইচ ইজ 37.5% অফ দ্য টোটাল নাম্বার অফ পোস্ট অ্যাপ্রক্সিমেটলি। ফরেস্টারের কথা আমরা বলছি, ফরেস্ট গার্ডও এমন হয়েছে আমরা তোমাদের বলছি। তেমনিভাবে আমরা এখন এসটি ক্যাটাগরিটা দেখব। একটু ক্লামজি হয়ে গেলে আমরাও কনফিউজ হয়ে যাই, ঠিক আছে? তার জন্য আমরা মুছে মুছে করব। যদি কিছু মিস হয়ে থাকে তোমরা ভিডিওগুলো রিওয়াইন্ড করে দেখে নিও। 104টা পোস্টের মধ্যে এসটি ক্যাটাগরির রিজার্ভেশন থাকার কথা হচ্ছে 31%, ঠিক আছে? 31% অফ 104 টোটাল নাম্বার অফ পোস্ট। এক্সপেক্ট করা যায় 32টা পোস্ট থাকবে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে আছে 44 পোস্ট ফর এসটি ক্যাটাগরি, অ্যাপ্রক্সিমেটলি 42%, যেখানে থাকার কথা 31%, ঠিক আছে?
এক্স সার্ভিসম্যানদের জন্য লিস্ট করা আছে দুটো পোস্ট, একটা হচ্ছে এসটি এক্স সার্ভিসম্যান, একটা হচ্ছে ইউআর এক্স সার্ভিসম্যান। ঠিক আছে, মহিলাদের জন্য দেওয়া আছে 35টা পোস্ট, হ্যাঁ 35টা পোস্ট ফরেস্টারে। আমরা কিন্তু জাস্ট ফরেস্টার নিয়ে প্রথম আলোচনা করছি, হুইচ ইজ 33% অফ 104, যেটা কি বেসিক্যালি হরাইজেন্টালি কিন্তু ডিস্ট্রিবিউট থাকে অ্যাক্রস অল ক্যাটাগরিজ, মহিলাদের জন্য রিজার্ভেশন। ঠিক আছে, এখানে এই জিনিসগুলো ভায়োলেট হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে ব্যাকলগ ভ্যাকেন্সিস যদি থাকে তখন সেগুলো রেগুলার নর্মাল পোস্টের সাথে ক্যালকুলেট করলে হবে না। তাহলে কথা হচ্ছে এসটিজিটির কেসটা কি বেসিসে হলো? এসটিজিটি তো এইভাবেই কেস হয়েছিল 2022-এ, যে 230টা পোস্টের মধ্যে ম্যাক্সিমাম চলে গেছিলো এসটি ক্যাটাগরির জন্য। তারপরে কিন্তু অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 2022-এর মোস্টলি ডিসেম্বরে, 22-এ না 23-এর, উই হ্যাভ ফরগট, 2022-এর ডিসেম্বরে, 19শে ডিসেম্বর মোস্ট প্রবাবলি ওনারা অর্ডার দিয়েছিলেন টিআরবিটিকে, মানে স্টেট গভর্নমেন্টকে, যে আপনারা আবার রিজার্ভেশন রুলস মেনে রিজার্ভ পোস্ট, নাম্বার অফ রিজার্ভ পোস্ট ক্যান নট এক্সিড 50% অফ দ্য ওভারঅল টোটাল কাউন্ট অফ পোস্ট। এই রুলটাকে মাথায় রেখে আবার পোস্টের ডিস্ট্রিবিউশন ওয়াইজ আপনারা নতুন একটা নোটিফিকেশন আনুন, কিন্তু গভর্নমেন্ট এটা মানেনি। ওনারা এই ডিসিশনের এগেনস্টে এসএলপি ফাইল করে সুপ্রিম কোর্টে কিন্তু চলে গেছে, এখনও এটা বিচারাধীন। সেই 2022-এর এসটিজিটির রেজাল্ট এখনও কিন্তু দেয়নি। সো এই পথে কি এগিয়ে যাচ্ছে ফরেস্টার, ফরেস্ট গার্ড? আমরা সবগুলো লিগ্যাল অ্যাসপেক্টস এই ভিডিওতে তোমাদের বলে দেবো। ঠিক আছে, সো এইবার আমরা দেখি ফরেস্টারের কথাটা তোমরা বুঝতে পেরেছো, ক্যাটাগরি ওয়াইজ কতটুকু পার্সেন্টেজ বলেছি। এইবার আমরা দেখব ফরেস্ট গার্ড। ফরেস্ট গার্ডে টোটাল 167 পোস্ট বেরিয়েছে। ঠিক আছে, ইউআর ক্যাটাগরির জন্য আচ্ছা একটা ক্যাটাগরি লিখে আমরা মুছে নেব না, তাহলে আমাদের কনফিউশন হবে না। ইউআর ক্যাটাগরির জন্য অ্যাপ্রক্সিমেটলি এই দেখো 80টা পোস্ট, ইউআর এক্স সার্ভিসম্যানদের জন্য 2টো পোস্ট রিজার্ভড। অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো 48% পোস্ট আছে ইউআর ক্যাটাগরির জন্য ফরেস্ট গার্ডে। ঠিক আছে, তারপর এসসি ক্যাটাগরির জন্য কত শতাংশ পোস্ট থাকে? 17%, 17%, 17% অফ 167, সো অ্যাপ্রক্সিমেটলি 28টা পোস্ট থাকার কথা এসসি ক্যাটাগরির জন্য এই রিক্রুটমেন্টে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে আছে 21টা পোস্ট, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 12.5%, ইউআর হচ্ছে 48%, এসসি হচ্ছে 12.5%। ফরেস্ট গার্ডের কথা বলছি, ফরেস্টার আমরা অলরেডি কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে, এইবার চলে আসো তোমরা এসটি ক্যাটাগরির জন্য পোস্ট থাকার কথা 31% অফ দ্য টোটাল পোস্ট, মানে 31% অফ 167। অ্যাকর্ডিং টু দ্য রুলস এক্সপেক্ট করা যায় যে 52টা পোস্ট থাকবে আউট অফ 167, 52। কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে এসটি ক্যাটাগরির জন্য আছে 66 পোস্ট, অ্যাপ্রক্সিমেটলি 39.5%, যেখানে থাকার কথা ছিল 31% পোস্ট ফর এসটি ক্যাটাগরি, এখানে বেড়ে গেছে। এখন ওনারা যদি বলেন যে ব্যাকলগ ভ্যাকেন্সি, তাহলে কি লুপ হোল আছে এটা আমরা আলোচনা করছি। ঠিক আছে, তেমনিভাবে ফরেস্ট গার্ডের এই ভ্যাকেন্সিতে মহিলাদের জন্য আছে 56টা পোস্ট, 56, যেটা হচ্ছে 33% অফ 167 পোস্ট, হরাইজেন্টালি ডিস্ট্রিবিউটেড, মানে অ্যাক্রস অল দ্য ক্যাটাগরিজ। এটা ঠিক আছে, কিন্তু এই যে মেইন ক্যাটাগরি ওয়াইজ যে ডিস্ট্রিবিউশন, সেগুলো ফরেস্টার, ফরেস্ট গার্ড দুটোতেই কিন্তু একটু গড়বড় আছে, যেটা তোমরা গতকালকে থেকে আমাদের বলছিলে আমরা যাতে জিনিসটা কভার করি। ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, সবাই যাতে গুরুত্বপূর্ণ আপডেটটা যাতে জানতে পারে। সবার প্রথম আমরাই কিন্তু এই জিনিসটা নিয়ে কথা বলছি। ঠিক আছে, সুপ্রিম কোর্ট রুলিং, মানে সুপ্রিম কোর্ট আগেও এই জিনিসগুলো নিয়ে অনেক অর্ডার পাস করেছে। সুপ্রিম কোর্ট বলে যে ভার্টিক্যাল রিজার্ভেশন, দেখো একটা আছে ভার্টিক্যাল রিজার্ভেশন, একটা আছে হরাইজেন্টাল রিজার্ভেশন। ভার্টিক্যাল রিজার্ভেশন হচ্ছে এসটি, এসসি বা অন্যান্য যে ব্যাকওয়ার্ড ক্যাটাগরির জন্য যে রিজার্ভেশনগুলো থাকে। ঠিক আছে, আর হরাইজেন্টাল মানে যে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে ইউআর, এসটি, এসসি থেকে যে পোস্টগুলো কেটে নেওয়া হয় সেগুলো। ঠিক আছে, এই যে ফরেস্টারের পোস্টের জন্য এসটি, এসসির পোস্ট হচ্ছে 21 + 44, কত হয়? 65, which is approximately 62.5% of total 104 পোস্ট, কিন্তু বলা আছে 50% এক্সিড করতে পারবে না, এখানে অলরেডি 12.5% বেশি। তেমনিভাবে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে এসসি আর এসটি মিলিয়ে 21 হচ্ছে তোমাদের এসসি,
হ্যাঁ 21 এসসি আর এসটি হচ্ছে তোমাদের 66 ফরেস্ট গার্ডের ক্ষেত্রে 21 প্লাস 66 87 6017 হ্যাঁ 87 which is approximately 52% of 167 posts. সো দুটো ইনস্ট্যান্সেই ফরেস্টারের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ রিজার্ভড পোস্ট হয়ে যাচ্ছে 62.5% আউট অফ টোটাল নাম্বার অফ পোস্ট, আর ফরেস্ট গার্ডে হয়ে যাচ্ছে 52%। দুটোই কিন্তু লিমিট 50% লিমিটটা কিন্তু এক্সিড করছে। ঠিক আছে, এক্স সার্ভিসম্যানের রিজার্ভেশনগুলো জেনারেলি হরাইজেন্টাল রিজার্ভেশন, মানে এগুলো এই যে বেসিক রিজার্ভেশনের ক্যাটাগরিগুলো আছে ইউআর এসটি এসসি এগুলোর মধ্যে থেকে কেটে নেওয়া হয়। ঠিক আছে, ইট ইজ অ্যাকোমোডেটেড উইদিন দ্য রেসপেক্টিভ ভার্টিক্যাল ক্যাটাগরিজ। ঠিক আছে, আর এগুলো জেনারেলি এই এক্স সার্ভিসম্যানদের রিজার্ভেশনের পোস্টগুলো জেনারেলি রিজার্ভড নাম্বার অফ পোস্টের সংখ্যা 15% লিমিটের উপরে কিন্তু বাড়ায় না। ঠিক আছে, তারপর এইবার আমরা বলছি ভার্টিক্যাল আর হরাইজেন্টাল যে রিজার্ভেশনের কথা বলছি সেগুলোর মানে কি। ভার্টিক্যাল রিজার্ভেশন হচ্ছে সোশিয়াল ক্যাটাগরিজগুলোর জন্য, যেমন এসসি এসটি। ঠিক আছে, এসসি এসটি সেগুলো হচ্ছে ভার্টিক্যাল রিজার্ভেশন। ঠিক আছে, বেসিক্যালি দিজ আর বেস লেয়ার্স, কোনো কিছু একটার বেস লেয়ার্স। এসটি এসসি রিজার্ভেশনগুলো ভার্টিক্যাল রিজার্ভেশন। আরেকটা হচ্ছে কি হরাইজন্টাল রিজার্ভেশন। হরাইজেন্টাল এগুলো বেসিক্যালি মহিলা আর এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য যে পোস্টগুলো থাকে সেগুলো হচ্ছে হরাইজেন্টাল রিজার্ভেশন। এগুলোকে কি বলা হয় ইন্টারলকিং রিজার্ভেশনও কিন্তু বলা হয় ইন্টারলকিং, কারণ বিভিন্ন ভার্টিক্যাল ক্যাটাগরির যে পোস্টগুলো থাকে সেগুলো থেকে কিন্তু কেটে নেওয়া হয় মহিলা ও এক্স সার্ভিসম্যানদের জন্য যে পোস্টগুলো সেগুলো। ঠিক আছে, যেমন 35টা সিট আছে ফরেস্টারে মহিলাদের জন্য রিজার্ভ, এগুলো কিন্তু কোনো এক্সট্রা সিট না, এগুলো ইউআর এসসি এসটি কোটা থেকে নিয়ে নেওয়া হয়েছে। যেমন 13টা সিট নেওয়া হয়েছে ইউআর ক্যাটাগরির আউট অফ 39 ইউআর পোস্ট ইন ফরেস্টার রিক্রুটমেন্ট, সেগুলো কিন্তু এই 39 থেকে মাইনাস যেগুলো হবে সেগুলোই কিন্তু ইউআর পুরুষদের জন্য থাকবে। এগুলো নতুন করে কোনো ভ্যাকেন্সি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো বা তোমাদেরকে আমরা বোঝাতে পেরেছি। ঠিক আছে, সুপ্রিম কোর্টে ভালো করে বুঝে রাখবে, সুপ্রিম কোর্টে যেই 50% সিলিং লিমিটটা দিয়েছে কেসটার নাম কি, কেসটার নামটাও তোমরা সার্চ করে লিখে নিতে পারো, ইন্দ্রা সাওহানি কেস। ইন্দ্রা সাওহানি কেস 50% সিলিংটা ওনারা দিয়েছেন ভার্টিক্যাল রিজার্ভেশনের ক্ষেত্রে, ভার্টিক্যাল রিজার্ভেশনের ক্ষেত্রে। ঠিক আছে, ফরেস্টারে কি বলেছিলাম 62.5% পোস্ট দেখাচ্ছে রিজার্ভড কালকের ভ্যাকেন্সি নোটিফিকেশনের হিসেবে, ফরেস্ট গার্ডে দেখাচ্ছে 52% পোস্ট রিজার্ভড। অ্যাপ্রক্সিমেটলি আমরা বলছি, ক্যালকুলেশনে ভুল হতে পারে, কিছু পয়েন্টে ডিফারেন্স থাকতে পারে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ত্রিপুরার পলিসি হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য 17%, এসটি ক্যাটাগরির জন্য 31%, টোটাল 48%। ঠিক আছে, কিন্তু যদি তোমরা ব্যাকলগ ভ্যাকেন্সি মানে আগে যেগুলো ফুলফিল হয়নি আগের নোটিফিকেশনে সেগুলো যদি এইবারের নোটিফিকেশনে যদি ক্লিয়ার করে দেওয়ার জন্য পোস্ট বাড়ানো হয়ে থাকে, দেন সুপ্রিম কোর্ট বলে ইমিডিয়েট ইয়ারে এগুলো বের করতে পারবে। সো এখন কি গ্যারান্টি দিতে পারবে ফরেস্ট ডিপার্টমেন্ট যে এই ভ্যাকেন্সিগুলো জাস্ট যেই মানে লাস্ট ইয়ারের ভ্যাকেন্সি, এখানেও কিন্তু একটা কমপ্লেক্স সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, সো আমরা বলে দেই লিগ্যাল যে কনস্ট্রাকশনটা সেখানে কিভাবে হতে পারে আমাদের যতটুকু নলেজে আসে। ঠিক আছে, আচ্ছা পুরোটা পরিষ্কার করে নিই, তারপর তোমরা ইজিলি কিন্তু বুঝতে পারবে। এই লেখাগুলো তোমরা পড়ে নিতে পারো, আমরা রিপিট করলাম না। দেখো, কনস্টিটিউশনের 81st অ্যামেন্ডমেন্ট, সংবিধানের যেই ভারতের সংবিধানের 81তম সংশোধনী আমাদেরকে বলে আন্ডার আর্টিকেল 16(4)(b), আর্টিকেল 16-এর ক্লজ 4(b) এটা অ্যালাউ করে গভর্নমেন্টকে যে ব্যাকলগ ভ্যাকেন্সিকে একটা সেপারেট ক্লাস হিসেবে ট্রিট করা যেতে পারে। সেগুলো যদি ইনক্লুডও করা হয় কোনো একটা রিক্রুটমেন্ট অ্যাডে, সেগুলো 50% সিলিং লিমিট যদি এগুলো অ্যাড করার পর টোটাল পোস্ট যদি হয়ে যায় তাহলে কোনো প্রবলেম হবে না। দিস রাইট ইজ গ্যারান্টিড টু দ্য গভর্নমেন্ট বাই দ্য 81st অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। কিন্তু এখানে ত্রিপুরার যেহেতু রিক্রুটমেন্ট ভালো করে বুঝে রাখবে, বিগ লুপ হোল এখানে ত্রিপুরার হাইকোর্ট। ঠিক আছে, একটা স্ট্রিক্ট
ক্যাপ রেখেছে, স্ট্রিক্ট ক্যাপ, যেটা এসটিজিটির কেসে আমরা দেখেছি। স্ট্রিক্ট ক্যাপ রেখেছে আর ত্রিপুরার সমস্ত নিয়োগ ফলো করবে ত্রিপুরা এসসি এসটি রিজার্ভেশন রুলস 1992। ত্রিপুরা শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব রিজার্ভেশন রুলস 1992 কিন্তু ফলো করে ত্রিপুরা হাইকোর্ট এসটিজিটির যে জাজমেন্টে যেটার উপরে কেস হয়েছিল সেখানে একটা স্ট্রিক্ট ক্যাপ কিন্তু রেখেছে। ঠিক আছে, যেটা তোমাদের পরে গভর্নমেন্ট গেল এসএলপি ফাইল করতে। ঠিক আছে, যেমন অনেক কেস আছে এখানে ত্রিপুরা হাইকোর্ট যেগুলো জাজমেন্ট দিয়েছে, পঙ্কজ ভৌমিক কেস বা দীপঙ্কর সাহার একটা কেস আছে। ঠিক আছে, এখানে একটা রুল আছে ত্রিপুরা এই এসসি এসটি অ্যাক্ট 1992 যেটার যেই রুল আছে 8(8)C, ঠিক আছে, রুল নাম্বার 8 মানে আন্ডারে সাব পয়েন্ট হচ্ছে 8C। ঠিক আছে, এখানে বলা আছে ব্যাকলগ ভ্যাকেন্সিস, বেসিক্যালি কি যে ব্যাকলগ ভ্যাকেন্সিকে ইমিডিয়েট নেক্সট রিক্রুটমেন্ট ইয়ারে ক্যারি ফরওয়ার্ড কিন্তু করা যাবে না। আর কি গ্যারান্টি যে ফরেস্ট ডিপার্টমেন্ট ওল্ড ব্যাকলগসগুলো যদি মানে অনেক আগের বছর থেকে ওল্ড ব্যাকলগসগুলো যদি এইবারে অ্যাড করে যদি ওনারা পাবলিশ করেন তাহলে কিন্তু দিস ইজ গ্রস ভায়োলেশন অফ ত্রিপুরা এসটি/এসসি রিজার্ভেশন রুলস 1992। They are violating Rule 8(8)C of Tripura ST/SC Reservation Rules 1992। বলা আছে যে ব্যাকলগ ভ্যাকেন্সিগুলো ইমিডিয়েট নেক্সট রিক্রুটমেন্ট ইয়ারেই ফুলফিল করতে হবে। যদি ইমিডিয়েট আগের রিক্রুটমেন্ট ইয়ারের ভ্যাকেন্সিগুলো যদি অ্যাড হয়ে এখানে যদি না বেড়ে থাকে তাহলে কিন্তু এখানে একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, এখানে বলা যায় ইউআর ক্যাটাগরির জন্য অ্যাপ্রক্সিমেট 37% সিট আছে ফরেস্টার, এই যে এই নোটিফিকেশন আউট অফ 104 37%, যার জন্য ওপেন কম্পিটিশনের স্পেসটা অনেকটা কমে গেল, যেটা এক্স্যাক্টলি অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা বিভিন্ন জাজমেন্টে যেটা প্রোটেক্ট করার চেষ্টা করেছে। ঠিক আছে, আর এখানে কি হবে, কেস হলে তো হয়তো একটা রিট পিটিশন দাখিল করা হয়ে যাবে, কিন্তু বেসিক্যালি এই ক্ষেত্রে কি হয়, হাইকোর্ট একটা স্টে অর্ডার দিয়ে দেবে, এই রিক্রুটমেন্ট প্রসেসটা আবার থমকে যাবে যতদিন এটার অর্ডার না বের হয়। ঠিক আছে, গভর্নমেন্ট এখানে কি ডিফেন্স করতে পারে আমরা এই জিনিসগুলো অনেক স্টাডি করার পর তোমাদের বলছি, আমাদের যতটুকু নলেজে এসছে, কিছু ভুল হলে আমাদের বলো, ভুল তো হতেই পারে মানুষ মাত্রে। ঠিক আছে, গভর্নমেন্ট এখানে বলতে পারে যে এই পোস্টগুলো হচ্ছে ফ্রেশ পোস্ট। ঠিক আছে, আর 1992 রুলসটা অ্যামেন্ড করা হয়েছে, সংশোধন করা হয়েছে, কিন্তু এখানেও বলে দিই 2021-এ এসটি/এসসি রিজার্ভেশন রুলস 1992 যেটা সংশোধন করা হয়েছে সেই অ্যামেন্ডেড রুলসটাও কিন্তু পুরনো 1992 রুলসটাই কিন্তু অলমোস্ট সিমিলার ওয়েতে কিন্তু ফলো করে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা তোমাদের বলে দিই বিভিন্ন, যেমন তোমরা দেখে নিতে পারো হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে WPC নং 736 2022 এসটিজিটি কেসের নাম্বার, রিট অ্যাপিলও আছে এটার সাথে লিঙ্কড 458 অফ 2020। এগুলো তোমরা সার্চ করে ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কেস স্ট্যাটাসে গিয়ে অর্ডার কপিটা ডাউনলোড করে তোমরা কিন্তু পড়ে নিতে পারো। যেহেতু ত্রিপুরা হাইকোর্ট অর্ডারটা দিয়েছে সাইটিং যে নাম্বার অফ রিজার্ভ পোস্ট ক্যান নট এক্সিড 50%, সো এখানে এটার জন্য কিছুটা হলেও কিন্তু ইম্প্যাক্ট হতে পারে অ্যাজ পার আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, কোর্ট এটাই বলেছিল যে রুল 8(8)C যেটা আছে ত্রিপুরা শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব রুলস 1992, ঠিক আছে 2007-এও এটা একবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। ত্রিপুরা হাইকোর্ট বলেছে যে ব্যাকলগ ভ্যাকেন্সিস, কি বলেছি, আগের মানে বার যেগুলো পূরণ করা হয়নি সেগুলোকে ব্যাকলগ ভ্যাকেন্সি বলে, সেগুলোকে ইমিডিয়েট পরের বছরে রিক্রুটমেন্ট ইয়ারে নিয়ে যাওয়া যাবে। গভর্নমেন্ট এটা পারবে না, কি পারবে না, যে এই অনেক বছর আগের ভ্যাকেন্সিগুলো ইমিডিয়েটলি যদি নেক্সট রিক্রুটমেন্ট ইয়ারে ফুলফিল না করে সেগুলো আবার নেক্সটে আনতে পারবে না, মানে আগের রিক্রুটমেন্ট ইয়ারের ভ্যাকেন্সিগুলো এইবার ফুলফিল করতে পারবে, বহু পুরনোগুলো পারবে না। কোর্ট কিন্তু রেস্ট্রিক্ট করে গভর্নমেন্টকে এটা করতে। যদি ফরেস্ট ডিপার্টমেন্ট এই ব্যাকলগ সিটস যেগুলো মাল্টিপল ইয়ার্সের জন্য ভ্যাকেন্ট ছিল, ঠিক আছে, যেগুলো কমন থাকে এই হাই পার্সেন্টেজ বা হাই নাম্বার অফ পোস্টের অ্যাডভার্টাইজমেন্টগুলোতে, সেগুলো যদি ফিল আপ করার চেষ্টা করছে এমন হয়ে থাকে, দিস ইজ ডাইরেক্ট ভায়োলেশন অফ দিস স্ট্যাটুটরি রুল। ঠিক আছে, আমরা কি বলেছি, সংবিধানের যে 81st অ্যামেন্ডমেন্ট
81st অ্যামেন্ডমেন্ট যেটা আছে জেনারেলি অ্যালাউ করে যে ব্যাকলগ ভ্যাকেন্সিস যদি 50% লিমিট এক্সিডও করে সেটা কোনো ভায়োলেশন না। কিন্তু ত্রিপুরা হাইকোর্ট এক্ষেত্রে বলেছিল যে ত্রিপুরা গভর্নমেন্টের আলাদা রুলস মানতে হবে বেসড অন ত্রিপুরা স্টেট শিডিউল সার্ভিসেস অ্যান্ড শিডিউল কাস্ট রুলস 1992। ঠিক আছে, কোর্ট এটা কিন্তু জাজমেন্টে বলেছিল এসটিজিটির কেসে স্পেসিফিক্যালি রিজার্ভেশন ইন এক্সেস অফ 50% সিলিং লিমিট, reservation in excess of 50% ceiling limit is inconsistent and contrary to law as contemplated under rules 1992। ডাইরেক্টলি বলেছিল 1992 রিজার্ভেশন পলিসি অনুযায়ী যে নাম্বার অফ রিজার্ভ পোস্ট ক্যান নট এক্সিড 50% ইভেন ইফ 81st অ্যামেন্ডমেন্টে যদি বলে ব্যাকলগ ভ্যাকেন্সি হলেও টোটাল নাম্বার অফ পোস্ট ক্যান নট এক্সিড। ত্রিপুরা হাইকোর্ট অলরেডি কিন্তু জাজমেন্ট কিন্তু দিয়েছে। যেগুলো বললাম ডাব্লিউপিসির যে নাম্বারগুলো সেগুলো তোমরা আশা করি নোট ডাউন করে নিয়েছো, সেগুলো নিয়ে তোমরা অর্ডারটা ডাউনলোড করে সেটার রেফারেন্সে কিন্তু হাইকোর্টে তোমরা অ্যাপ্রোচ করতে পারো ইফ ইউ ওয়ান্ট। ঠিক আছে, কারণ তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করছিলে যে রিজার্ভেশন এক্সিড এখানে, সো পুরো জিনিসটা আমরা তোমাদের কিন্তু এক্সপ্লেন করে দিলাম। 2022-এর গ্র্যাজুয়েট টিচার কেসে কোর্ট কিন্তু ইন্টারফেয়ার করেছে নোটিফিকেশনে, কারণ 230টা পোস্ট ছিল যার মধ্যে 201টা পোস্টই রিজার্ভ ছিল, 87% পোস্ট ওয়ার রিজার্ভ। অর্ডার দিয়েছিল যে 50% ক্যাপ মেনটেনই করতে হবে তোমাদের। ঠিক আছে, সো আর এখানে গ্রস ভায়োলেশন হয়েছে ফরেস্টারের পোস্টে, একটু আগে আমরা বলেছি ফরেস্টারের পোস্টে 62.5% পোস্ট রিজার্ভ দেখাচ্ছে, ফরেস্ট গার্ডে দেখাচ্ছে 52.1 বা 52 অ্যাপ্রক্সিমেটলি পার্সেন্টেজ পোস্ট রিজার্ভড। ঠিক আছে, এই যে জাজমেন্টটা 2022-এর এসটিজিটি কেস সেটাকে কিন্তু একটা রেফারেন্স এখানে কিন্তু মানা যেতে পারে। ঠিক আছে, জাজমেন্টের মধ্যে ডাইরেক্ট বলা আছে যে রাজ্য বা গভর্নমেন্ট ক্যারি ফরওয়ার্ড যে রুলটা আছে, ক্যারি ফরওয়ার্ড রুল, সেটা অ্যাপ্লাই করতে পারবে না ফিউচার রিক্রুটমেন্ট প্রসেসে, এমন করে অ্যাপ্লাই করতে পারবে না যাতে 50% সিলিং লিমিট এক্সিড হয়ে যায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের নলেজ মতো যতটুকু যে এখানে হয়তো তোমরা অ্যাপ্রোচ করতে পারো। আর রেফারেন্সে এসটিজিটি কেসের 2022-এ 230টা পোস্টের যে কেস নাম্বারগুলো বলে দিলাম সেই অর্ডার কপিটা তোমরা একটু পড়ে নাও, যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা আমাদের বলো, তোমরা তারপর লিগ্যাল এক্সপার্টদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো, কারণ অনেকেই আমাদেরকে মেসেজ করছো গতকালকে থেকে যে এটা নাকি ভায়োলেট করেছে রিজার্ভেশন রুলস। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ফরেস্ট গার্ড, এই দেখো কেস স্ট্যাটাসটাও আমরা তোমাদের বলে দিচ্ছি, কেস টাইপ ডাব্লিউপিসি, রেজিস্ট্রেশন নাম্বার 736/2022। ঠিক আছে, ডিসপোজড হয়েছিল তোমাদের কবে? হ্যাঁ, 19শে ডিসেম্বর 2022। এই স্ক্রিনশটটা যে স্লাইডে আছে এখন আমরা দেখলাম, আমাদের চোখে পড়েনি, যাই হোক। আচ্ছা, সো এটাই হচ্ছে কেসের স্ট্যাটাসটা যেটা ডিসপোজ করা হয়েছিল 19শে ডিসেম্বর 2022 ত্রিপুরা হাইকোর্টে। রিজার্ভেশনের জন্যই 230টার মধ্যে 200 তোমাদের একটা পোস্টই কিন্তু রিজার্ভ ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখানে ভায়োলেট করা হয়েছে, আলাদা রুল থাকলেও ত্রিপুরা স্টেট শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস যে রুল আছে 1992, সেটার পরিপ্রেক্ষিতে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা যে রিসেন্ট জাজমেন্ট দিয়েছে 2022-এ, সেটার সাথে এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন ট্যালি করলে হ্যাঁ অবশ্যই এটা ভায়োলেট করছে। এতটুকু আমরা বলতে পারি আমাদের নলেজে, মাইট বি বলে বলছি কারণ আমরা শিওর না, কারণ এমন হতেই পারে যে আমরা যেটা ভাবছি সেটা ভুল। তোমরা বাকি জিনিসটা আমাদের কমেন্ট সেকশনে জানিও, বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, হতে পারে আমরা ভুল, যেখানে হয়তো ডিপার্টমেন্ট অন্য কোনো টেকনিক লাগিয়েছে বা কোনো কিছু করে এই ভ্যাকেন্সিগুলো ঠিকঠাকভাবে দিয়েছে, তোমরা আমাদেরকে একটু জানিও। আমাদের নলেজে যতটুকু এসছে আমরা বলেছি, মাইট বি, আমরা যা বলেছি দিস অল আর মাইট বি, হতেই পারে। আমাদের নলেজে এতটুকু যা এসছে আমরা বললাম, কারণ তোমরা গতকালকে থেকে আমাদের জিজ্ঞেস করছিলে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা শেয়ার করবে সকলের সাথে, এই কোয়েরিটা সবার মনে যাতে ক্লিয়ার যাতে হয়ে যায়। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি ভিডিওর নেক্সট সেকশনে। তোমাদের আগেই বলে রাখি, গতকালকেও আমরা বলেছি, আবার বলে রাখি, প্রমোশনের কী কী অ্যাসপেক্টস আছে। দেখো, ফরেস্ট গার্ড হচ্ছে মাধ্যমিক পাস পোস্ট, ফরেস্টার হচ্ছে 12 পাস। তোমরা ফরেস্ট গার্ড থেকে হবে ফরেস্টার, আর যারা ফরেস্টারে ঢুকবে তারপর সেখান থেকে হবে ফরেস্ট রেঞ্জার, সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার বা এসডিএফও, তারপর হবে ডিএফও ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, তারপর অ্যাসিস্ট্যান্ট চিফ কনজারভেটর অফ ফরেস্ট। এটা একদম ডাইরেক্ট হেড অফিসে গুর্খা বস্তিতে
যেটা অরণ্য ভবন আছে সেখানে তোমাদের পোস্টিং হবে, কিন্তু প্রমোশন প্রসেস কিন্তু ভেরি স্লো। আর অনেক আগের অনেকে আছে যারা অনেক বছর ধরে কাজ করছে, প্রমোশন হয়নি, তাদেরকে ক্লিয়ার করলেই তো তোমরা নতুনভাবে প্রমোশন পাবে। ঠিক আছে, সো অ্যাটলিস্ট তোমরা বলতে পারো বেসড অন দ্য কারেন্ট সিনারিও, ফরেস্ট গার্ড থেকে তোমরা আপ টু ফরেস্ট রেঞ্জার তোমরা যেতে পারবে। আর ফরেস্টার থেকে যদি অনেক বছর চাকরি পাও তোমরা, ইউ ক্যান রিচ আপ টু এসডিএফও বা ডিএফও। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের গতকালকে আমরা স্যালারিটা বলেছিলাম, স্যালারির ব্যাপারটা কারেক্ট করে দিচ্ছি। বর্তমানে 41% ডিএ পাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনাররা। দেখো কি কি অ্যাড হয়, একটা হচ্ছে বেসিক পে, ঠিক আছে, তার সাথে অ্যাড হয় হাউস রেন্ট অ্যালাওয়েন্স, তার সাথে অ্যাড হয় ডিএ, তার সাথে অ্যাড হয় মেডিকেল অ্যালাওয়েন্স, তার সাথে অ্যাড হয় কম্পেনসেটরি অ্যালাওয়েন্স। ঠিক আছে, ডিডাক্ট কি কি হয়, সাবট্র্যাক্ট কি কি হয়, একটা হচ্ছে তোমাদের কি হ্যাঁ গ্রুপ ইন্স্যুরেন্স একটা, আরেকটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, আরেকটা কি এনপিএস হচ্ছে 10% বেসিক, গ্রুপ ইন্স্যুরেন্স হচ্ছে 300 টাকা, প্রফেশনাল ট্যাক্স হচ্ছে 208 টাকা, আর হাউস রেন্ট অ্যালাওয়েন্স হচ্ছে 8%, ডিএ হচ্ছে 41% অফ বেসিক। ঠিক আছে, এগুলো কিন্তু গতকালকে আমরা বলেছি, কিন্তু এনপিএস আর হাউস রেন্ট অ্যালাওয়েন্সের ব্যাপারটা বলেনি। সো গ্রস ফরেস্টারের যে স্যালারি হবে 31,000 সামথিং, কিন্তু এনপিএস, প্রফেশনাল ট্যাক্স ও গ্রুপ ইন্স্যুরেন্স কেটে ফরেস্টারে তোমরা যারা পাবে প্রথম মাস থেকে, এগুলো রেগুলার চাকরি, ফিক্সড পে না, তোমাদের ইন হ্যান্ড ঢুকবে 30,013 টাকা বেসড অন 41% ডিএ। যদি জয়েন করতে করতে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আরও ডিএ দেয় দেন এটা কিন্তু বেড়ে যাবে। তেমনিভাবে ফরেস্ট গার্ডে সেম ডিডাকশন, সেম এডিশন হবে, তোমাদের নেট স্যালারি ইন হ্যান্ড হবে 29,040 টাকা প্রতি মাসে। ফরেস্ট গার্ড 29,040 টাকা, ফরেস্টার হবে 30,013 টাকা, একদম রেগুলার পে স্কেল দুটোতেই। ট্রেনিংয়ের কথা আমরা বলেছি, বেসিক তোমাদের ট্রেনিং হবে প্লাস আর্মস ট্রেনিং হবে। বেসিক ট্রেনিং হবে হাতিপাড়া গান্ধী, যেটা তোমাদের আছে গান্ধীগ্রামে যেই বন দপ্তরের অফিস আছে সেখানে আর্মস ট্রেনিং হতে পারে পুলিশ ট্রেনিং একাডেমিতে কিছুদিনের জন্য। ঠিক আছে, আর তোমাদের কিন্তু বর্দি দেওয়া হবে, মানে একটা পার্টিকুলার ড্রেস কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, আর ডিউটিসগুলো তোমরা গতকালকের ভিডিওতে গিয়ে দেখে নিও। এইবার আমরা এই ভিডিওতে আরেকটা জিনিস, যেটা তোমরা মোস্ট নাম্বার অফ রিকোয়েস্ট আমাদের কাছে আসছিল, তোমরা জিজ্ঞেস করছিলে যেটা, সেটার ব্যাপারে বলে দিচ্ছি। ফরেস্টারের যে ডিটেল সিলেবাস সেটা আমরা বলে দিচ্ছি। দেখো এটা তোমরা এখন ভুলে যাও, ফরেস্ট গার্ডটা আমরা আলোচনা একটু পর করছি, এই বেসিসে আলোচনা আমরা করছি। দেখো 170 মার্ক রিটেন এক্সাম, ইন্টারভিউ হচ্ছে 30 মার্কস, আর এই যে বাংলা ককবরকের 100 মার্কটা সেটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, জাস্ট 40 মার্কস পেলেই হবে 100-তে। এটাতে হাইয়েস্ট মার্ক পেতেও হবে না, জাস্ট কোয়ালিফাই করতে হবে। এটাতে তোমরা যত মার্ক পাবে সেটা ফাইনাল মেরিট লিস্টের কিন্তু অ্যাড হবে না, ফাইনাল মেরিট লিস্ট বানাতে সেটার মার্কস কিন্তু অ্যাড করা হবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা কিন্তু ফরেস্টারের সিলেবাস বলছি, ফরেস্টার ম্যাথস আসবে বলেছে 20 মার্কস। ঠিক আছে, আগে আমরা আলোচনা করব যেটা সবচেয়ে বড়, এটা হচ্ছে জেনারেল নলেজ 100 মার্কের, মানে এটা একটু মডারেট থেকে ইজি বা টাফ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা। দেখো কোশ্চেন পেপার ইজি থেকে মডারেট হবে, গতকালকে আমরা জেনেছি। এখানে মেইন ক্যান্ডিডেটসরা আটকাবে ফিজিক্যাল টেস্টে, যেটা হচ্ছে 25 কিলোমিটার 4 ঘন্টায় হেঁটে কাভার করতে হবে পুরুষদের, 16 কিলোমিটার 4 ঘন্টায় হেঁটে কাভার করতে হবে মহিলাদের। ঠিক আছে, সো তোমরা সেটা প্র্যাকটিস করো। রিটেনে বেসিক জিনিস জানলেই আশা করি তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে ফরেস্টারের যে রিক্রুটমেন্ট এক্সামটা, সেখানে কি বলেছি, ম্যাথস আসবে 20 মার্কস, ইংলিশ 10th স্ট্যান্ডার্ড 20 মার্কস, জেনারেল নলেজ ত্রিপুরা, নর্থ ইস্ট প্লাস ইন্ডিয়া প্লাস ফরেস্ট্রি রিলেটেড 100 মার্কস আসবে, সায়েন্স জেনারেল সায়েন্স আসবে 30 মার্কস, ইন্টারভিউ হচ্ছে 30 মার্কস। ঠিক আছে, বাংলা বা ককবরকের যে নলেজটা সেখানে শুধু তোমাদের 40 মার্কস পেতে হবে আউট অফ 100, যত পাও সেটা টোটাল মার্কসে অ্যাড করা হবে না ফর ক্যালকুলেটিং দ্য মেরিট লিস্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন কিন্তু হেভিলি আসবে ত্রিপুরা ফরেস্ট থেকে, ওয়াইল্ড লাইফ থেকে, ফ্লোরা ফোনা থেকে, ক্লাইমেট, সয়েল, রিভার সিস্টেম, প্ল্যান্ট নিউট্রিশন, প্ল্যান্ট ডিজিজেস, জুলজি, বেসিক ল, কম্পিউটার, বেসিক সায়েন্স থেকে কিন্তু আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যদি আমাদেরকে বলো যে কত মাস তোমাদের পড়তে হবে, রিগোরাস প্রিপারেশন অফ 3 months ইজ মোর দেন এনাফ ফর ফরেস্টার এক্সাম। ডেইলি রুটিন থাকতে হবে,
প্রায়োরিটি যেই টপিকসগুলোকে দিতে হবে সেগুলো ভালো করে লিস্ট আউট তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। ত্রিপুরা জিকে তোমরা অলরেডি জানো, আমাদের পিডিএফ আছে, আমরা অনেকগুলো কাভারও করেছি ভিডিওর মাধ্যমে। জিওগ্রাফি আসবে, রিভার্স অফ ত্রিপুরা আসবে, ত্রিপুরা ফরেস্টের ব্যাপারে আসবে, ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিসের ব্যাপারে আসবে, ত্রিপুরা ফ্লোরার মধ্যে কী কী আসবে, যেমন ব্যাম্বু স্পিসিস, মেডিসিনাল প্ল্যান্টস, রাবার প্ল্যান্টেশন অফ ত্রিপুরা ইত্যাদি, ঠিক আছে। ত্রিপুরা ফনার মধ্যে ত্রিপুরার ফনার মধ্যে কি আসবে, ফনার মধ্যে আসবে তোমাদের ক্লাউডেড লিওপার্ড, এলিফ্যান্ট, বাইসন, বার্ড, রেপটাইলস, যেমন স্পেকটাকেল মাঙ্কি, এগুলোর ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করতে পারে, কোথায় কোথায় এদের পপুলেশন বেশি, ঠিক আছে। ত্রিপুরার ইকোনমি রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেমন ব্যাম্বু ইকোনমি, রাবার, টি, হর্টিকালচার, ফরেস্ট প্রডিউস, এগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। আর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বলে দিই, লাস্ট 1 ইয়ার তোমরা পড়ো, স্টার্টিং ফ্রম 2025 জুন জুলাই আমাদের কাছে পিডিএফ অ্যাভেলেবল আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের, যদি লাগে তোমরা নিয়ে যেতে পারো, বা যারা ফুল নোটস নেবে ফরেস্ট গার্ডের, এগুলো আমরা দিয়ে দেবো। আর কিছু টপিক আছে যেমন প্ল্যান্ট ডিজিজেস, জুলজি, ঠিক আছে, লাইফ সায়েন্স, সয়েল, সেগুলো আমরা নোটস বানাচ্ছি, তোমাদের দুদিনের মধ্যে অ্যাড করে আমরা দিয়ে দেবো। বাকিগুলো তোমরা এখন নিয়ে যাও, সেগুলো যখন রেডি হবে 2 দিন পরে আমরা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। ইন্ডিয়া জিকে দেখো, এখানে ত্রিপুরা জিকে গেল, ইন্ডিয়া জিকে আছে। ইন্ডিয়া জিকে থেকে তোমাদের কি পড়তে হবে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স আলাদা করে আছে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে, 30 মার্কস, ঠিক আছে। বায়োস্ফিয়ার রিজার্ভস, টাইগার রিজার্ভস, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ কনজারভেশন প্রজেক্টস, ইম্পর্টেন্ট রিভার্স, মাউন্টেন রেঞ্জেস, ক্লাইমেট জোন, সয়েল টাইপস অফ ইন্ডিয়া, এগুলো তোমাদের কিন্তু মোর ফোকাস করতে হবে ইন্ডিয়া জিকে থেকে, ঠিক আছে। এইবার চলে আসো নর্থ ইস্ট জিকে। দেখো, নর্থ ইস্ট জিকে আলাদা করে পড়ার দরকার নেই, তোমরা যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসে সেগুলো নিয়েই জেনারেলি কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়। বাকিগুলো তোমরা অল ইন্ডিয়া স্ট্যাটিক জিকে যখন পড়বে স্পেসিফিক্যালি, সেগুলো কিন্তু তোমরা পড়ে নিতে পারো। ন্যাশনাল পার্ক, ইম্পর্ট্যান্ট ট্রাইবস, ফেমাস রিভার্স মানে নদী যেগুলো আছে, ফরেস্ট রিসোর্সেস, 7 সিস্টার্স প্লাস সিকিম, এগুলোর ব্যাপারে ক্যাপিটাল, মানে এগুলো জেনারেলি দেখো যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে আসে সেগুলো নর্থ ইস্টের পার্ট থেকে জিজ্ঞেস করে। আমরা সবসময় বলি নর্থ ইস্ট আলাদা করে পড়ে সময় নষ্ট করবে না, কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ো, আর স্ট্যাটিক জিকের মধ্যে নর্থ ইস্টের যেগুলো আসবে সেগুলো তোমরা মনে রেখে দিও, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের কিন্তু পড়তে হবে ইন্ডিয়ান পলিটিও কিন্তু তোমাদের পড়তে হবে, প্লাস বেসিক ল। ইন্ডিয়ান পলিটির মধ্যে ফান্ডামেন্টাল রাইটস, জাস্ট বেসিক পড়বে ইন্ডিয়ান পলিটি, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, প্রেসিডেন্ট বা গভর্নরের বেসিক, পার্লামেন্টের বেসিক পড়বে, স্টেট গভর্নমেন্টের বেসিক্স পড়বে, জুডিশিয়ারির বেসিক্স পড়বে। তারপর ইম্পর্টেন্ট ল, আইন যেটা মেনশন করা আছে সিলেবাসে, ল কী কী পড়বে, যেমন এনভায়রনমেন্টাল যে লগুলো আছে, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, এগুলো তোমরা আপাতত পড়ো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিভিন্ন যেই ফরেস্ট রিলেটেড যে টার্মিনোলজিসগুলো আছে সেগুলো তোমরা পড়ে রাখতে পারো, যেমন অ্যাফরেস্ট্রেশন, ডিফরেস্ট্রেশন, রিফরেস্ট্রেশন, সোশিয়াল ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি, সিলভিকালচার, ক্যানোপি, বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম, ফুড চেইন, ফুড ওয়েভ, এগুলো কিন্তু আসতে পারে। এই পার্টগুলো আমরা আমাদের নোটসে অ্যাড করছি, এডিশনের প্রসেস চলছে, আমরা খুব তাড়াতাড়ি এগুলো দিয়ে দেবো তোমাদের, আমরা একটা আপডেট দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। কনজারভেশন, ফরেস্ট কনজারভেশনের ব্যাপারে তোমরা 2-3টে জিনিস পড়ে রাখতে পারো। একটা হচ্ছে ইন সিটু আর এক্স সিটু কনজারভেশন, এন্ডেঞ্জার্ড স্পিসিস, এই জিনিসটা নিয়ে খুব কোশ্চেন আসে। রেড ডেটা বুক নিয়ে খুব প্রশ্ন আসে, আশা করি এবারও কিন্তু আসবে। ন্যাশনাল ফরেস্ট পলিসিও তোমরা কিন্তু পড়ে রাখতে পারো। আমরা যেগুলো বলছি সেগুলো পড়লে এর বাইরে কিছু তোমাদের পড়তে হবে না, ঠিক আছে। তারপর পলিউশনের ব্যাপারে তোমরা যেমন এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন ডিপ্লিশন, এগুলো কিন্তু পড়ে রাখতে পারো, ঠিক আছে। আমরা ফ্রি ক্লাসেস শুরু করব আমাদের চ্যানেলে আগামীকালকে বা পরশুদিন থেকে, আমরা আর দেরি করব না, ঠিক আছে। তারপর বোটানি আর প্ল্যান্ট নিউট্রিশনের কিছু পার্টও কিন্তু থাকতে পারে, প্ল্যান্ট নিউট্রিশন আর বোটানির উপরে কিছু পার্ট কিন্তু থাকতে পারে। সেখানে তোমাদের আসতে পারে বেসিক জিনিস, যেমন ম্যাক্রোনিউট্রিয়েন্ট, কি বলেছি নোট ডাউন করো সবগুলো, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, ফটোসিনথেসিস, ট্রান্সপিরেশন, রেসপিরেশন, রুট, স্টেম আর লিফের ফাংশন কি, সিড জার্মিনেশন, প্ল্যান্ট টিস্যুস, পলিনেশন, ফার্টিলাইজেশন, নাইট্রোজেন সাইকেল, ফার্টিলাইজার্স বা ম্যানিউরস, ঠিক আছে। সেগুলোর ব্যাপারে একদম বেসিক এমসিকিউ প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ঠিক আছে।
তারপর তোমাদের চলে আসছে কি প্ল্যান্ট ডিজিজেস। প্ল্যান্ট ডিজিজেসের মধ্যে তোমরা পড়বে ফাঙ্গাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ আর ভাইরাল ডিজিজ। ঠিক আছে, বেশ কিছু জিনিস আছে যেগুলো জিজ্ঞেস করে, যেমন উইল্ট কি, উইল্ট WILT, রাস্ট কি RUST, স্মার্ট কি SMUT, ব্লাইট কি BLIGHT কি, লিফ স্পট, রুট রট, পেস্ট অ্যাটাক কেমন কেমন টাইপের হতে পারে সেগুলো জিজ্ঞেস করতে পারে আন্ডার প্ল্যান্ট ডিজিজেস। বারবার বলছি, ফরেস্টার বলো, ফরেস্ট গার্ড, কোশ্চেন পেপার কিন্তু ইজি হবে। ঠিক আছে, তারপর আছে তোমাদের সয়েল সায়েন্স। সয়েল সায়েন্সের উপরে কি জিজ্ঞেস করতে পারে, যেমন টাইপস অফ সয়েল, সয়েল প্রোফাইল, হিউমাস, সয়েল ইরোশন, সয়েল কনজারভেশন, সয়েল ফার্টালিটি, কম্পোস্ট, pH ভ্যালু, জাস্ট এগুলো তোমরা পড়ে যাও। ঠিক আছে, তারপর তোমাদের লাস্ট আসতে পারে কি জুলজি। জুলজি বা অ্যানিম্যাল সায়েন্স, সেখান থেকেও বেসিক জিনিস জিজ্ঞেস করবে, যেমন ক্লাসিফিকেশন অফ অ্যানিম্যালস, ম্যামেলস, বার্ডস, রেপটাইল, অ্যাম্ফিবিয়ান্স, এগুলো, ফুড হ্যাবিটস, হ্যাবিটেট, এন্ডেঞ্জার্ড অ্যানিম্যাল কী কী, এইগুলোই জিজ্ঞেস করবে, এর বেশি কঠিন কিন্তু যাবে না। ঠিক আছে, তারপর তোমাদের চলে আসছে ইনফরমেশন টেকনোলজি, IT বা কম্পিউটার রিলেটেড, কম্পিউটারের বেসিক, হার্ডওয়্যার, সফটওয়্যার, জেনারেশন অফ কম্পিউটার, MS অফিস, MS পাওয়ারপয়েন্ট, MS এক্সেলের বেসিক, ইন্টারনেট, ইমেল, ইনপুট আউটপুট ডিভাইসেস, ভাইরাস, নেটওয়ার্কিং বেসিক ও শর্টকাট কিস। বাস আমাদের নোটস আছে কম্পিউটারে, সেগুলো নিয়ে পড়লেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমরা বলতে পারো জেনারেল সায়েন্স। দেখো ফরেস্ট গার্ডেও যেগুলো যেগুলো আছে তোমরা কিন্তু মনে রাখবে, জিকের মধ্যে কিন্তু সেম, কিন্তু কি ডিফারেন্স ফরেস্ট গার্ডে সেগুলো আমরা বলে দেবো, টপিকস কিন্তু সেমই হবে। জেনারেল সায়েন্সে আসছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জাস্ট ওয়ান লাইনার MCQ আছে, যেমন ফিজিক্স থেকে তোমাদের পড়বে মোশন, ফোর্স, লাইট, সাউন্ড, ইলেকট্রিসিটি, হিট। কেমিস্ট্রি থেকে তোমাদের অ্যাসিড, বেস, সল্ট, মেটাল, নন মেটাল, কেমিক্যাল রিয়াকশন, কমন নেম অফ ভেরিয়াস কেমিক্যালস, এগুলো পড়তে হবে। বায়োলজি থেকে পড়বে সেল, প্ল্যান্ট ফিজিওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স আর ডিজিজেস ইন হিউম্যানস, এগুলো পড়লেই হবে, কারণ প্ল্যান্ট ডিজিজেস অলরেডি তোমরা আগে কিন্তু পড়ে নিয়েছো, যেটা আমরা একটু আগে বললাম। ঠিক আছে, তারপর চলে আসো ম্যাথস থেকে কি পড়বে। সিলেবাস বড় কিন্তু ইজি হবে, বিশ্বাস করো। ঠিক আছে, আমরা কিন্তু জেনেই বলছি, ম্যাথসে আছে তোমাদের টোটাল 30 মার্কস, সরি 20 মার্কস আছে ফরেস্টারে ম্যাথসে। ম্যাথসে তোমরা বেসিক্যালি যেগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, একটা হচ্ছে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, নাম্বার সিস্টেম, কিন্তু সিম্পলিফিকেশন থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হবে। একদম বেসিক ম্যাথ আসবে তোমাদের, আমরা গ্যারান্টি দিলাম। ঠিক আছে, ম্যাথস একদম ইজি কিন্তু তোমাদের হবে। তারপর চলে আসো ইংলিশ। ফরেস্ট গার্ডের তোমরাও কিন্তু প্লিজ কনসেন্ট্রেট, এই টপিকগুলোই তোমাদের কিন্তু পড়তে হবে, কিন্তু কম্পেয়ার টু ফরেস্ট গার্ডের কোশ্চেন আরও ইজি হবে। ফরেস্ট গার্ড একদম ইজি কোশ্চেন পেপার হবে। ঠিক আছে, ইংলিশ তোমাদের 20 মার্কসে কি কি টপিকস তোমাদের থাকবে দেখো, গ্রামার থাকবে, টেন্স থাকবে, ভয়েস থাকবে, ন্যারেশন, ফিল আপ উইথ প্রিপোজিশন বা আর্টিকেল, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থাকবে, এরর কারেকশন, এরর ডিটেকশন, কম্প্রিহেনশন আর ভোকাবুলারি থাকতে পারে। কম্প্রিহেনশন অত নাও থাকতে পারে। ঠিক আছে, তারপর তোমরা অনেকেই আমাদের জিজ্ঞেস করছো, দুটোতেই আছে ককবরক বা বেঙ্গলি 100 মার্ক, 10th স্ট্যান্ডার্ড সিলেবাস, মিনিমাম 40% মার্কস টু কোয়ালিফাই। এটা কি দেখো, এটাতে শুধুমাত্র 40 পেতে হবে, জাস্ট কোয়ালিফাই। এটার যতই মার্ক পাবে সেটা ফাইনাল সিলেকশনে কিন্তু অ্যাড হবে না, বারবার বলছি। বেসিক বাংলা বা ককবরক, গ্রামার জিজ্ঞেস করবে, দুটো তোমাদের আনসার করতে হবে না, যে কোনো একটা, বাংলা বা ককবরক। ঠিক আছে, ট্রান্সলেশন জিজ্ঞেস করবে, যেটা গতকালকে আমরা বলেছি, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, বা ককবরক থেকে ইংলিশ, ইংলিশ থেকে ককবরক। কম্প্রিহেনশন, একটা প্যাসেজ দিয়ে দেবে, তার থেকে 5টা আনসার তোমাদের বের করতে হবে। এসে বা লেটার রাইটিং একদম বেসিক। ঠিক আছে, এই পার্টটার জন্য, বাংলা বা ককবরকের পার্টটার জন্য এক্সেসিভ টেনশন তোমাদের নেওয়ার কোনো দরকার কিন্তু নেই। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি, আশা করি টপিকসগুলো বুঝতে পেরেছো। দিস ইজ কমপ্লিট। এটা হচ্ছে ফরেস্ট গার্ড। ফরেস্ট গার্ডে কি ডিফারেন্স, ফরেস্টারের মধ্যে কিন্তু সায়েন্স ছিল সেপারেটলি 30 মার্কস, ফরেস্ট গার্ডের মধ্যে সায়েন্স সেপারেটলি নেই। জিকের এই 120 মার্কসের মধ্যে সব কিছু কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো ফরেস্ট গার্ড মানে সায়েন্সটা একটু ইজি হবে ফরেস্ট গার্ডে। ঠিক আছে, ফরেস্ট গার্ড কিন্তু বেসিক্যালি ফিল্ড লেভেল ডিউটি, গতকালকের ভিডিও থেকে তোমরা দেখে নিও, ডিউটিসগুলো কিন্তু আমরা এক্সপ্লেন করে দিয়েছি, ফিল্ড লেভেল ডিউটি কিন্তু পড়ে। ঠিক আছে, তার জন্য ফরেস্ট গার্ডে মোস্টলি কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে ট্রিজ, রিভার্স, ক্লাইমেট, বেসিক সায়েন্স, এনভায়রনমেন্ট, জিওগ্রাফি, এগুলো থেকে। ঠিক আছে,
তারপর প্রথম আমরা যেগুলো বললাম জিকের মধ্যে সায়েন্সটা তোমরা পড়ে নেবে, জিকে অফ ত্রিপুরা, নর্থ ইস্ট ইন্ডিয়া, ফ্লোরা ফোনা একটু আগে আমরা বললাম, ক্লাইমেট, প্ল্যান্ট নিউট্রিশন বললাম, সয়েল রিভার সিস্টেম বললাম, লাইফ সায়েন্স থেকে এখানে যা যা পড়বে সেগুলো পড়ে নেবে। ফিজিক্যাল সায়েন্স থেকে মানে কি ফিজিক্স থেকে যেগুলো যেগুলো পড়বে, মোশন বললাম, লাইট বললাম, মিরর ইমেজ বললাম, এগুলো কিন্তু জেনারেলি কিন্তু জিজ্ঞেস করা হয়। ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, এগুলো ফিজিক্সের আন্ডারে তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আর বাংলা বা ককবরক ফরেস্ট গার্ডের ক্ষেত্রেও সেম, জাস্ট কোয়ালিফাইং, ইউ হ্যাভ টু গেট অনলি 40 মার্কস আউট অফ 100, দিস ইজ জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে। বাকিগুলো সব সেম। সায়েন্সটা ফরেস্টারের জন্য কিছুটা টাফ হবে, আর জিকেতে সায়েন্সের পার্টটা ফরেস্ট গার্ডের জন্য এই জিকেতে 120-র মধ্যে কিন্তু সায়েন্সের পার্টটা ইনক্লুড করা আছে। সো ইউ ক্যান এক্সপেক্ট বেসিক, ভেরি বেসিক লেভেল সায়েন্স কোশ্চেন্স ইন ফরেস্ট গার্ড কোশ্চেন পেপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো ভিডিওটা কিন্তু শেয়ার করবে, সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা কিন্তু সুযোগ করে দেবে। আরও যদি কিছু সিলেবাস নিয়ে তোমাদের ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে লিখো, তোমরা তোমাদের অবগতির জন্য জানিয়ে দেই, ইংলিশেই তোমরা কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে। ইংলিশেই কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করো, কারণ তোমাদের আমরা দেখেছি ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষাতেও কিন্তু জাস্ট ইংলিশ ভার্সানে কিন্তু এসছে। ইংলিশে তোমরা প্র্যাকটিস করলে তোমাদের জন্য অপরচুনিটির অনেক দরজা কিন্তু খুলে যাবে, কারণ ম্যাক্সিমাম সব পরীক্ষা কিন্তু ইংলিশ ভার্সান কিন্তু থাকে, সে যেই রাজ্যেই দাও বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা ত্রিপুরা রাজ্যে দাও। সো চেষ্টা করো ইংলিশে পড়াশোনাটা করার। অসুবিধা হলে আমাদেরকে বলো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 6033157164। যারা যারা নোটস নিয়ে যায়, আমাদের কাছে বাংলা ভার্সনের নোটসও আছে, কিন্তু আমরা সবাইকে সাজেস্ট করি ইংলিশটা পড়ো, তাহলে তোমাদের জন্য স্কোপ অনেকটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ছিল ছোট একটা ভিডিও, তোমাদের সকলের রিকোয়েস্টে ডিটেল সিলেবাস, স্যালারি, প্রমোশন, তারপর মানে তোমাদের যেই ভ্যাকেন্সির যে কোর্ট কেসটা আছে, কোন দিকে কী কী করা যেতে পারে, তোমাদের রিকোয়েস্টে আমরা কিন্তু বলে দিলাম। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিওটা শেয়ার করে এই ইউজফুল আপডেটসগুলো সবাইকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার তোমরা কিন্তু চেষ্টা করবে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত ত্রিপুরার আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।